আমি যে রেজাল্ট দেখলাম, ধরুন আমরা যদি 2002, 3, 4-এ দেখি, সেই সময় জিপিএ প্লাস পেয়েছিল 18, 10, 448, 476, 385, ক্রমান্বয়ে বেড়েছিল। পাসের হার বেড়েছিল 42 থেকে 56 পর্যন্ত। আবার যদি আমি 20, 21, 22, 23-এ চলে যাই, তাহলে দেখা যায় জিপিএর হার হয়েছে 4,500, 5,500 করে জিপিএ প্লাস পেয়েছে। আমরা যদি পরীক্ষার রেজাল্টের কথা দেখি, 96% পর্যন্ত হয়েছে পাসের হার। এটা হওয়াই তো স্বাভাবিক। যদি 2003 সালে আমি রেখে আসি 56.53%, তাহলে 2025-এ এসে কেন 100% না হলো? তো 96% হতেই পারতো, হয়েছিল তো 96.78 2022 সালে, 2021 সালে। তাহলে আবার ড্রপ করলো কেন 68%-এ? কেন? একই শিক্ষক, একই দেশ, একই শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু আবার পট করে ড্রপ করলো। এই যে ফ্লেক্সিবিলিটি, এই যে লন্ডনের ওয়েদারের মতো কখনো প্রিডিক্ট করা যায় না কখন কি রেজাল্ট হবে, কি নাকি? তা আমাদের এখানে কি আমরা প্রেডিকশন করতে পারবো না আগামী পরীক্ষা কেমন হবে? কেন এটা প্রেডিক্ট করতে পারবো না? আমরা যখন ছাত্র ছিলাম আমরা তো জানতামই আমি কি রেজাল্ট করব। যদি দৈব কোন কারণে অসুস্থ হয়ে না পড়ে থাকি, তাহলে আমার রেজাল্ট আমি কি হবে এটা তো জানি। এবং শিক্ষকরা জানতেন তার ছাত্রছাত্রীরা কী রেজাল্ট করবে। আজকের দিনে কি শিক্ষকরা বলতে পারেন আগামী পরীক্ষায় কী হবে? নিশ্চয়ই না। আপনাদেরকে তো বলি নেই শিক্ষক ছাত্রছাত্রীর দিকে থ্রেট করতে। আমরা বলেছি খাতা যেভাবে দেখছেন সেভাবেই দেখবেন, কিন্তু খাতাগুলো সঠিকভাবে দেখবেন। এই যে ভুড়ি ভুড়ি জিপিএ আবার হঠাৎ করে ফেল, এর মধ্যে যে খাতা দেখার মধ্যে কোনো বাস্তবতা নাও তো থাকতে পারে। 1980 সালের পাবলিক পরীক্ষা অ্যাক্টে কোনো খাতা দেখার কোনো আইন ছিল না বলে অনেক ছেলে আত্মহত্যা করত খাতা না দেখার কারণে। কারণ টেবুলেশন শিট দেখতো, খাতা পাল্টিয়ে দিত। আমার কচুয়াতে খাতা পাল্টিয়ে দিয়েছিল, আমি মন্ত্রী হিসেবে খাতা দেখে সেটাকে পুনরুদ্ধার করেছিলাম। উপরে ওএমআর শিট রয়েছে, ভিতরে খাতা পাল্টিয়ে ফেলেছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় শিক্ষকরা বর্গা রেখে খাতা দেখান, নাকি কি মিথ্যে কথা? হ্যাঁ, কারণ বোর্ডের তার কোনো সমীক্ষা নেই যে একজন শিক্ষককে এক্সামিনারকে কতগুলো খাতা দেব, খাতা দেখতে কতক্ষণ সময় লাগে, তার চেয়ে বেশি যদি তাকে ওই টাইমের মধ্যে দেয় সে দেখতে পারবে না, তখন তো সে বর্গা শিক্ষক নিয়োগ করে, নাকি? বোর্ডেরও সেই রিসার্চ নেই। বোর্ড তো আছে শুধু পরীক্ষা নেওয়ার জন্য, আর অন্য কোনো চিন্তা করে না। বোর্ডের ইন্সপেক্টর পরীক্ষা হলে যায় না স্কুলগুলো পরিদর্শন করা। বোর্ড মনে করে শুধু আমি সার্টিফিকেটে সিগনেচার করব আর ছাত্রছাত্রীদেরকে ফি নিব আর 12 মাসে 8 মাসে বোনাস নেব, এটাই তো বোর্ড হয়ে থাকে। এই সকলে মিলে যদি আমরা কাজ না করি তাহলে কি হবে? একবার 6 রেজিস্ট্রেশন ফি দাও, আরেকবার 8 রেজিস্ট্রেশন ফি দাও, আরেকবার 9 রেজিস্ট্রেশন ফি দাও। আরে বাবা, এই এক মুরগির 3 বার জবাই, এটা কি? আবার আপনাদের স্কুলে যারা তালি দিলেন তারা আবার ভর্তি করার জন্য টাকা নেন, বোর্ডের ফি নেন, তাই না? আমি যদি বলি শতভাগ বেতন সরকার দিচ্ছে, শতভাগ সব কিছু করছে, তাহলে আপনারা আবার নেবেন কেন? আবার আপনারা আপনাদের ছাত্রছাত্রীদেরকে বিকালবেলা বলেন আমার প্রাইভেট কোচিংয়ে এসো। আবার দেখা যায় অনেক শিক্ষক, আমার কোচ, আমি জানি না সিলেটে কয়জন আছে, আমার কোচের অনেক শিক্ষক, স্বনামধন্য শিক্ষক, ওই হেডমাস্টার স্যার ভালো। আমি বললাম আসসালামু আলাইকুম, আপনার ছেলে মেয়ে কয়জন? 2 জন। কোথায় পড়ান? কয় কুমিল্লা জেলা স্কুলে পড়ায়। নিজ স্কুলে নিজের সন্তানকে পড়ায় না, অন্য জেলায়। মানে নিজের প্রতি তার নিজের ট্রাস্ট নাই। অনেক ডিসিরা রয়েছেন, ডিসি সাহেব ফোনে আসছেন তাই বোধহয় শুনতে পাচ্ছেন না, অনেক ডিসিরা রয়েছেন তার সন্তানদেরকে জেলা স্কুলে না পড়িয়ে ঢাকা পড়ান। আগের দিনে জেলা স্কুলগুলো ছিল নাম্বার 1, কালেক্টর স্কুলগুলো ছিল নাম্বার 1, তাই না? কারণ ডিসি এসপি সাহেবদের ছেলে মেয়েরা পড়তেন। এখন আমি যদি ডিসি সাহেবের এই কথা বলি, ডিসি সাহেব বলবে যে স্যার আমি যে এসছি, আমি যে 3 বছর থাকবো আর কোনো নিশ্চয়তা আছে? সকালবেলা হয়তো উইথড্র করতে পারেন, নাকি? মাননীয় মন্ত্রী, লটারি এটা বাদ দিতে হবে। আমাদের এখানে যে লটারি সিস্টেমে যে বাচ্চাদের অনেক মেধাবী ছেলেরাও সুযোগ পায় না। লটারি হয়তো ডিসি সাহেবরা লটারি বাড়া যেতে চায় না। না, ওটা লটারি সিস্টেম উইথড্র করেছে, শুনেছেন তো আপনারা? লটারি বাতিল করার পরে আমাকে নিয়ে কত ট্রোল হলো। লটারি বলে দেয়, বৈষম্য নিরসন করে, বললো যে উনি গরিবের ধনীর ভেদাভেদটাকে আবার অ্যাফ্লুয়েন্স সোসাইটিতে নিয়ে গিয়েছেন। লটারি কি জানে কে গরিব কে ধনী? আমার কচুয়ার ছেলে মেয়েরা বিজ্ঞানসে ভর্তি হওয়ার জন্য লটারি খেলতে যায়, কারণ যদি লাইগা যায় তাহলে ঢাকার বাবাকে বলবে যে বাসা ভাড়া নেন। বুঝতে পারছেন তো? এই যে হাজারো সমস্যা, লটারিকে উইথড্র করা হয়েছে।
এবং এরপরে আমাকে বলা হয়েছে আমি কোচিং সেন্টারকে নাকি প্রমোশন দিচ্ছি, কারণ আমার সংসদে হাসান আবদুল্লাহ মাননীয় সংসদে তিনি এই প্রস্তাবটি করেছিলেন। এটার উপর তো আমার হোমওয়ার্ক আগে থেকে আছে, আমিও রেডি ছিলাম উইথড্র করবো। ইটস এ কোইন্সিডেন্স, কাকতালীয়ভাবে উনিও বলেছেন আমিও নোটিশ দিয়েছি, সবাই বলে বসলেন ও তলে তলে মাসুদ ভাই উনি ওনার হাসান সাহেবকে কোচিং বিজনেস দিতে চায়। আচ্ছা বলেন তো ক্লাস 1-এর বাচ্চা কি কোচিং করতে পারে? এটা কি হয়? আর কোচিং সেন্টাররা যদি কোচিং সেন্টার বাচ্চাদের নেয়, আমাদের দেশে কি আইন নাই? বিদেশের সব জায়গায় স্কুল কলেজ করতে যদি আইন লাগে, কোচিং সেন্টার বানাবেন সেটাও তো রেজিস্ট্রেশন লাগবে। অতএব কোচিং সেন্টার আইনের আওতায় আনবো। আর কোচিং সেন্টার যদি ছাত্র না পায়, কোচিং সেন্টার করবে কেন? আপনি স্কুলের প্রধান শিক্ষক, আপনি স্কুলে গিয়ে দেখুন আপনার কোন ছাত্রটি কোন বিষয়ে একটু খারাপ, তাকে ইন হাউস কোচিং দেন। বাপ মায়ের থেকে ওখানে দুটি পয়সা বেশি করে নিয়ে আপনি অনারিয়াম দেন আপনি শিক্ষকদের, ওখানে যদি আপনি কোচিং দেন তাহলে তো কোচিং সেন্টারে যাবে না। কোচিং সেন্টার যায় কেন? আমাদের শিক্ষকরা ফেইলিউর হওয়ার কারণে তো জানেন নাকি? আমি আবার বিশ্বাস করি না শিক্ষকরা ফেইলিউর হতে পারে, কারণ 2001 সালে নকল যে বন্ধ করেছিল, আমি তো আমেরিকা থেকে শিক্ষক ইম্পোর্ট করেছিলাম। আপনি তো নকল বন্ধ করেছিলেন, একবার নকলের সহযোগিতা করেছিলেন 72 থেকে 2001 পর্যন্ত, আবার 2001 থেকে 2006 পর্যন্ত নকল বন্ধ করেছেন, আবার 6-এর পরে নকল শুরু হয়েছে। কারণ হু মিন্স বিজনেস, গভর্নমেন্ট সিনসিয়ার ছিল না, তাই আপনারা শুনেননি। আজকের গভর্নমেন্ট মিন বিজনেস। আপনারা জানেন যে আপনাদেরকে নিয়ে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আনতে হবে। আমি জানি শিক্ষকরা এবার আবার সব কিছু সঠিকভাবে যাবেন, নাকি যাবেন না? ইনশাআল্লাহ। নাকি এত আসতে বলতেছেন? ইনশাআল্লাহ। তাহলে আমি তো সেইটা নিয়ে উদ্বিগ্ন না, কিন্তু নকলের যে রূপ পাল্টিয়েছে সেটা তো আমাকে বুঝতে হবে। সেই জন্য আমি আইন পাল্টানোর জন্য ক্যাবিনেট মিটিংয়ে আইন নিয়ে গিয়েছি এবং ডেফিনেশন পাল্টে দিয়েছি। পরীক্ষা মানে শুধু পাবলিক পরীক্ষা, এসএসসি এইচএসসি পরীক্ষা না, দাখিলার টেকনিক্যাল এডুকেশন পরীক্ষা না। পরীক্ষা বলতে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ব্যাংকে নিয়োগ পরীক্ষা, সবই তো পরীক্ষা নাকি? আবার নকল বলতে দেখা যায় যে ছাত্রছাত্রীদের মধ্যে ইনভলভ নয়, এর মধ্যে প্রাতিষ্ঠানিক ইনভলভ রয়েছে, সংঘবদ্ধ লোকরা রয়েছে, সেগুলিকে এই আইনের আয়তায় নিয়ে আসতে হবে, তাদের পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। সেইভাবে আমরা আইনকে যুগ উপযোগী করছি, কিন্তু আমার শিক্ষার্থীদের জন্য তো এগুলি নয়। অ্যাজ এ হোল করছি, ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়েছি, সবাই ভাবছে যে ক্লোজ সার্কিট ক্যামেরা দিচ্ছি শুধু ছাত্রছাত্রীদের না, এটা কোয়ালিটি এডুকেশনকে সুপারভিশন করার জন্য আমরা ক্লোজ সার্কিট ক্যামেরা দিচ্ছি। কারণ আমার একার পক্ষে বা 2-4 জন ইন্সপেক্টরের পক্ষে বা আমাদের জেলা শিক্ষা অফিসারের পক্ষে সমস্ত স্কুলে গিয়ে এটা করা সম্ভব না।